আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের সব রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো। নিভ্র তাকালো না। এ মেয়ে যে কি তার জানা হয়ে গেছে। সাফা এবার আরো কাছে এগিয়ে গেল। তার কারণ ভিন্ন। এই ভিড়ের মাঝে একটা বাচ্চা আটকা পড়েছে, এখন বের হতে পারছে না, তাই কাঁদছে। যে কোনো সময় মানুষের পায়ের নিচে পড়তে পারে, তাই সাফা মাঝে ঢুকে বাচ্চাটাকে বের করতে চাইছে। ঠিক তখনই গুলির শব্দ শুরু হলো। নিভ্র পাশ ফিরে তাকালো, কিন্তু সাফাকে না দেখে দিক ওদিন খুঁজতে লাগলো। সাফা যে জায়গায় আছে ঠিক সেদিকে রিফাতের একটা ছেলেও আছে। তাকে গুলি করতে সাফার গায়ে লাগবে। নিভ্র দ্রুত বেগে উঠে দাঁড়ালো, সামনে এগিয়ে যেতে লাগলো। সাফা বাচ্চাটাকে বের করে হাসি হাসি মুখে দাঁড়াতে গুলির শব্দে সে কানে হাত দিয়ে চোখ বুজে দাঁড়ালো। অনেকক্ষণ পরে চোখ খুলে সাফা নিচের সামনে 2-3টা লাশ পড়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকালো। নিভ্র হাতের রিভলভার একপাশে ফেলে রিফাতকে ইশারা দিল রাস্তা থেকে এগুলো সরাতে। সাফার সামনে এসে নিভ্র ঠাটি একটা চর বসিয়ে দিল। চরের 5টা আঙ্গুলের 4টাই সাফার গালে লাল লাল হয়ে ফুলে উঠেছে। নিভ্র কপাট রাগ নিয়ে বলে ওঠে, স্টুপিড লেডি, ফাইজলামের লিমিট থাকে। আনলিমিট ফাইজলামি, আই জাস্ট হেট ইট। জাস্ট গো টু ইউর হোম। তা না হলে এখনই গুলি করে এদের মধ্যে ফেলে দেব। ইউ ডোন্ট নো হু অ্যাম আই। গো। সাফা ভয়ে জমে সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথাটা ভৌ ভৌ করে ঘুরছে। রক্তে তার প্রচণ্ড রকমের ফোবিয়া আছে, তার উপর নিভ্রর ভয়ঙ্কর থাপ্পড়। সাফা তো মাথা ঘুরে পড়ে যাবে যাবে ভাব। নিভ্র কথাগুলো বলেই বড় বড় পা ফেলে হাঁটা দেয়। এই মেয়ের সাথে থেকে মাথা খারাপ করার ইচ্ছে তার বিন্দু মাত্র নেই। সাফা ধীর পায়ে বেঞ্চিতে বসে পড়ে। সাফার মাথা ঘুরছে। নিভ্র গাড়ি নিয়ে মোড় ঘুরতেই সাফাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে। গাড়ি থেকে নামতে চেয়েও নামলো না। সামনে রিকশাওয়ালাকে গ্লাস খুলে সাফার কাছে যেতে বলে। রিকশাওয়ালা সাফার কাছে আসতেই সাফা একবার তাকালো, তারপর ধীর পায়ে উঠে বসলো। বাসায় যেতে চায় সে। নিভ্র রিফাতকে কাছে ডাকলো আর বলে ওঠে, মেয়েটা বাসার গেটে না ঢোকা পর্যন্ত ওর সাথে সাথে থাকবে। বাসায় ঢুকলেই কল দিবি। রিফাত অবাক হয়ে বলে ওঠে। আচ্ছা ভাই। রিফাত নিভ্রর কাজে প্রচণ্ড রকমের অবাক হয়েছে। সে আজ অনেক বছর নিভ্রর জন্য কাজ করে, কিন্তু কখনো মেয়েদের নিয়ে কথা বলতে দেখেনি। আর আজকে না মেয়েটাকে দেখে রাখতে বলছে। তাছাড়াও মেয়েটার জন্যেই সে এইভাবে কাটা কাটা গুলি করেছে। তা না হলে আর যাই হোক, নিভ্র হুটহাট করে গুলি করার পাত্র না। কথাগুলো ভাবতেই সে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল, কিন্তু তার মাথায় এটা এলো না নিভ্র মেয়েটাকে এভাবে চড় দিল কেন। সাফা মাথা চেপে বসে আছে। মাথা তার প্রচণ্ড ঘুরছে। হাতের উল্টো পিঠ দিয়ে কিছুক্ষণ পর পর মাথার ঘাম মুছছে। মোছার পরেও কপাল চুয়ে চুয়ে ঘাম বের হচ্ছে। সাফার সারা শরীর কাঁপছে। আসলে সে যতটা সাহস দেখায় ততটাও নয়। এভাবে তাজা রক্ত দেখে তার এই অবস্থা হচ্ছে। রক্তে প্রচণ্ডভাবে তার ফোবিয়া আছে। নিজের মাঝকে সে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছে। সে থেকেই এই রোগ তার মাঝে প্রবেশ করেছে। সাফার মনে হচ্ছে দুনিয়াদারি ঘুরছে। সে রিকশার পাশে হুডটা চেপে ধরে, নিজের ঘোলাটে চোখে চারপাশে চোখ বোলায়, এদিক ওদিক তাকাতে থেকে। বাসায় কখন আসবে মনে মনে এটাই দোয়া করছে। রিকশাটা খটখট করে তাদের বাসার সামনে এসে পড়ে। সাফা কেঁপে কেঁপে রিকশা থেকে নিচে নেমে দাঁড়ায়। একবার ডুলে পড়ে যেতেও নাই। রিকশাচালা চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, তেমন কিছু না চাচা, এটা আপনার ভাড়া। সাফা ডুল পায়ে হেঁটে ছোট কেচি গেট খুলে ভিতরে ঢুকতেই রিফাত গাড়ি থেকে একবার ভালো করে তাকিয়ে নেয়। তারপর মোবাইল কানে নিয়ে নিভ্রকে কল করে আর বলে ওঠে,
ভাই মেয়েটা গেটের ভিতরে ঢুকে গেছে। অপর পাশ থেকে নিভ্র বলে ওঠে। ঠিক আছে, চলে আয়। মোবাইল পকেটে ঢুকিয়ে রিফাত আবার একবার কৌতূহল নিয়ে গেটের দিকে তাকায়। তার মনে এখন একটাই কথা, তার জানা মতে নিভ্রনীল কোনো মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না, সবসময় মেয়ে ফ্যানদের থেকেও দূরে থাকে। কয়েকজন মেয়ে বাদে তাকে আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যেতে দেখেনি, আর যাদের সাথে একটু একটু কথা বলে তাও কাজের খাতিরে। এ প্রথম তাকে এমন একটা মেয়ের জন্য নিজের পার্সোনাল রিভলভার ইউজ করতে দেখেছে সে। আবার বাসায় পৌঁছেছে কিনা খবরও নিতে বলেছে, কিন্তু কেন? এই কেনর উত্তর রিফাতের কাছে নেই। তার ধারণা মতে নিভ্রনীল রহস্যময়, ভয়ঙ্কর, আশ্চর্য, রাগী, তেজি টাইপের ভদ্র ছেলে, যাকে বোঝা মুশকিল। কথাটা ভেবে তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে সামনে এগিয়ে চলে। সাফা বহু কষ্টে নিজের ভাষার বেলটা চাপে, কিন্তু দ্বিতীয়বার চাপার শক্তি তার মাঝে নেই, তাই নিচেই বসে পড়ে। চোখ খোলা রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে সে ক্লান্তি নিয়ে দেয়াল ঘেঁষে চোখ বুঝে। নিভ্র নদীর পাড়ে বসে আছে, গায়ে তার আকাশি শার্ট, ইনছাড়া সাথে সাদা প্যান্ট। ফটোগ্রাফাররা নানা ভঙ্গিতে ছবি তুলছে তার। আজ নদীর পাড়ে মডেলিংয়ের শুটিং চলছে, কখনো গাছের গুটিতে তো কখনো নদীর পাড়ে উঁচু টিলাতে উঠে ছবি তুলতে হচ্ছে। নিভ্র এবার বিরক্ত হলো। আরিফকে কাছে ডেকে আজকের জন্য সমাপ্তি ঘোষণা করলো। নিভ্র যেহেতু নিষেধ করেছে, তবে আজকের জন্য এখানেই শেষ, তাই সবাই লাইট ক্যামেরা গাড়িতে তুলছে। নিভ্র আশেপাশে চোখ বোলাচ্ছে। নদীর পার মানেই বাতাস। গধূলি বেলার রোগটা ঝুঁকে পড়েছে, গায়ে সে বাড়ি খাচ্ছে। নদীর পানির শাসা বহমানের শব্দ চারপাশে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, মন কাড়া সৌন্দর্যে আবৃত পাহাড়ের সবুজ রং। নিভ্র একদৃষ্টিতে চারপাশ দেখছে। ছোট ছোট কয়েকটা নিঃশ্বাস নিল সে। শার্টের হাতা ভাঁজ করে নিয়ে পেছনে ঘুরে দাঁড়াতে যাবে, তার আগেই চোখ আটকে পড়ল নীল শাড়ি পরা একটা মেয়ের দিকে। মেয়েটা পিছন ঘুরে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে উল্টো হাঁটছে। খোলা চুল, হাঁটুর নিচ গড়িয়ে আরও বহুদূর সে চুলের গতিপথ। নিভ্র বুড়ো তুলে অবাক হলো। এত সুন্দর আর কালো চুল সে আগে দেখেনি। সরু চুলগুলো নিচের দিকে এসে বেঁকে গেছে, বাতাসের ঝনকানিতে ডান বাম দুলছে। যার চুল এত সুন্দর সে না জানি কত সুন্দর। প্রশ্নটা নিজের মনে আসতেই নিভ্র নিজের প্রতি বিরক্ত হয়। সে কখনো একটা মেয়ের তারিফ করতে পারে না, তাই এসব ভাবাও উচিত নয়। আরিফ দৌড়ে এসে বলল, স্যার সবাই চলে গেছে, শুধু আপনি আর আমি। আপনাকে আমি বাসা দিয়ে আসবো? লাগবে না, ঘরে চাবি দিয়ে যাও, আর তুমি চলে যাও। আরিফ চাবি দিয়ে দিল। সে নিজের গাড়ির দিকে যাচ্ছে, আর মনে মনে বালতি ভরা আফসোস নিয়ে ঘুরছে। তার ধারণা মতেই নিরামিষ স্যারের চাকরি করা তার উচিত না, কখনো উচিত না। কেমন লোক, নিজেও প্রেম করে না, তাকেও করতে দেয় না। যদিও নিষেধ করেনি কখনো, তবুও স্যার যদি একটা করত, তবে সেও চান্স পেত। কত মেয়েরা যে এই নিভ্রনীলের জন্য পাগল, কিন্তু বেচারা সে, তার জন্য কেউই পাগল না। কথাটা ভাবতেই বেচারার মন খারাপ হয়। বালতি বালতি আফসোস তাকে আঁকড়ে ধরে। মনে শুধু দুঃখ আর দুঃখ লাগে। কত মেয়ে যে দিনে তাকে কল করে হিসাবের বাইরে। এক এক দিন তো মোবাইল বন্ধ করে রাখতে হয়। প্রথম প্রথম তার দারুণ লাগতো, কিন্তু প্রতিদিনই সবার একটাই চাওয়া, নিভ্রনীলকে পাওয়া যাবে। আরে শালি, সারাদিন ওই নিরামিষের পেছনে ঘুরস্কা, আমিও তো কম না। কথাটা বলতে চেয়েও বলে না। আহারে, মনে তার কত দুঃখ। তবে সে নিভ্রকে খুবই ভালোবাসে। বয়সে সে 1 বছরের বড়, তাই নিভ্রকে ছোট ভাই হিসেবে দেখে। তার ধারণা একদিন এমন কেউ আসবে যে এই নিভ্রনীলকে ভেতর থেকে নাড়িয়ে দিবে, নিভ্রনীলের সব তেজ নিভিয়ে দিবে নিজের কোমল হাওয়া দিয়ে। কথাটা ভেবে সে হেসে ওঠে। তখনই তার সাফার কথা মনে পড়ে। ভয়ে তার চোখ গোলগাল হয়ে যায়, সাথে রাগও হয়। মেয়েটা তাকে ক্যাবলাকান্ত বলেছে। তাকে কি ক্যাবলাকান্তের মতো দেখতে নাকি? আজীব, সবাই তো হ্যান্ডসাম বলে। দূর বলে সে গাড়িতে উঠে বসে। নিভ্র গাড়ির চাবিটা ঘুরিয়ে সামনে আগাতে যাবে, তার আগেই ধাক্কা লাগে। পিছিয়ে ঘুরে তাকাতে সে প্রচণ্ডভাবে অবাক হয়। সাফা মাথার পেছনের অংশ হাত দিয়ে ঘষছে, আর চোখ মুখ কুঁচকে আছে। তার আশেপাশের বাচ্চাদের একটা দল দাঁড়িয়ে আছে। তারা ব্যস্ত হয়ে বলছে, সাফা আপু, ব্যথা পেয়েছো? আরে পাবো না, কোন খাম্বা এখানে?
বলে তাকিয়ে দেখে নিভ্র। সাথে সাথে তার রাগ প্রকট আকার ধারণ করে। কোমরে দুহাত দিয়ে নাক মুখ ফুলিয়ে বলে, আপনি আবার এই সব সময় আমার পেছনে পেছনে কি করেন বলেন তো? ফলো করেন আমায়? সাহস তো কম না? মেয়ে দেখলেই শুধু পেছন পেছন ঘোরা না? আমি তো জানতাম আপনার পেছনে নাকি মেয়েরা ঘুরে। আসলে ওগুলো ভুয়া কথা, আপনিই মেয়েদের পেছনে ঘুরেন। আবার যখন তখন গায়ে পড়ে মারামারি করেন। আপনি কি মনে করেছেন থাপ্পড়ের কথা ভুলে যাব? ভুলিনি আমি। আর এটাও মনে আছে 5 টাকা পাবেন। দিব না, একদম দিব না। থাপ্পড় দিলেন যে মনে আছে, মেয়েটা মডেল ফডেল আবার ভিলেন। আর এখন আবার মেয়েবাজ। সাফা মুখ ঘুরিয়ে ভেঙচি কাটে। নিভ্র হতভম্ব নজরে দেখছে। নীল শাড়িতে মেয়েটাকে অপসরই লাগছে। খোলা চুলগুলো অবাধ্য হয়ে চোখে মুখে আশ্রে পড়ছে। লাল ঠোঁট জোড়ার একটা ঠোঁট উপড়ে তুলে মুখ দিয়ে ফু মেরে চুল সরাচ্ছে মুখের সামনে থেকে। নিভ্র মনোযোগ দিয়ে তা পর্যবেক্ষণ করছে। সাফার বলা একটা কথাও তার কানে গেল না। নিভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফা ভুরু কুচকালো। গধূলিবেলার এক পশলা রোদ সাফার মুখে পড়েছে। কপালে চুলের খাঁজে খাঁজে চিকচিক করছে ঘাম। নাকটা লাল হয়ে আছে, তার সাথে নাকের উপরের বিন্দু বিন্দু ঘামগুলো মুক্তোর মতো চিকচিক করছে। নিভ্র অবলোক তাকিয়ে দেখছে সব। তার মনে হচ্ছে মেয়েটা তুচ্ছ জিনিসগুলো, যেগুলো কারো সচরাচর চোখে পড়ে না, সেগুলো অসাধারণ। পৃথিবীতে এই প্রথম সে কোনো মেয়ের ঘামে জড়িয়ে থাকা নাকটাও প্রশংসা করতে ইচ্ছুক। একজন মডেল হিসেবে তার রুচিবোধ মোটামুটি বেস্ট হিসেবেই সে জানে। সবাই তাই বলে, তার ফ্যাশনের ফ্যান সবাই। তার যেহেতু ঘাম জড়ানো নাক বেস্ট মনে হচ্ছে, নিশ্চয়ই এতে মারাত্মক কিছু লুকিয়ে আছে। চকিতেই নিভ্র নিজেকে সামলাতে লেগে পড়ে। একটা মেয়েকে সে এতটা নিখুঁতভাবে কিভাবে দেখতে পারে? এটা সম্পূর্ণ বাজে ব্যাপার। মনে মনে নিজেকে নিজেই স্যাম অন ইউ বলে ওঠে। চোখ নামাতেই তার মনে পড়ে আগেরবার যখন দেখা হয়েছে তখন সে সাফাকে থাপ্পড় দিয়েছিল। তার মানে এই মেয়ে এখন তাকেও একটা থাপ্পড় অনায়াসে দিয়ে দিবে। তাই আগে থেকে সে প্রিপারেশন নিয়ে রাখছে, সেও একটা দিবে। মেয়েটা তাকে চিনে না, সে হচ্ছে নিভ্রনীল। সাফা তেমন কিছুই করলো না। পায়ের জুতো জোড়া নদীর পাড়ের বালের উপর খুলে রেখে দাপ দাপ করে পা ফেলে হাঁটা দেয়। হারে বলে ওঠে, ওহ, কি গরম বালি! সাফা সোজা নিভ্রের কালো গাড়ির উপরে উঠে পড়েছে। নিভ্র অবাক হয়ে দেখছে। সাফার সাথে সাথে বাচ্চাগুলো গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু উঠে না। সাফা ডান হাত বাড়িয়ে ইশারা করে নিভ্রকে নিজের কাছে ডাকে। নিভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সাফা বারবার কাছে আসার ইশারা করায় নিভ্র এগিয়ে গিয়ে সাফার সামনে দাঁড়িয়ে পড়ে। সাফা নিভ্র থেকে বেশ লম্বা হয়ে গেছে। আগে তো বুকের কাছে পড়তো। নিভ্র এটা বুঝতে পারছে না সাফা আসলে কি করতে চাচ্ছে। তবে সে এটা বুঝতে পারছে থাপ্পড় একটা যে কোনো সময় পড়তে পারে। তাই প্যান্টের পকেট থেকে সে হাতগুলো বের করে নেয়। সাফা তাকে থাপ্পড় দিলে সে একটা দিবে বলে ঠিক করে, যদিও সে জানে না দিতে পারবে কিনা। সাফা খুশিতে গদগদ হয়। এটা ভেবেছে নিভ্র চাইতে সে লম্বা হতে পারছে। সাফা এবার খুশিতে গদগদ গলায় বলে ওঠে, একটা চড় দিই আপনাকে। নিভ্র বিষম খায়, বিস্ময়ের সাথে তাকায়। তার সামনে চুলগুলো যে তার চোখের কাছে এসে পড়েছে, সেদিকেও তার খবর নেই। সে এক দৃষ্টিতে সাফাকে দেখছে। তার এই 27 বছর 2 মাসের জীবনে সে এত ঘটা করে থাপ্পড়ের প্রপোজাল দিতে কাউকে দেখেনি। হলিউড, বলিউড, টলিউড, এমনকি বাংলা মুভিতেও মনে হয় না এমন কিছু হয়েছে। অদ্ভুত এক মেয়ে সাফা। কথাটা মনে মনে কয়েকবার আওড়াতে লাগলো নিভ্র। সাফা এবার দুহাত নিভ্রর দিকে এগিয়ে নিতেই নিভ্র বরফের মতো জমে দাঁড়িয়ে যায়। নিভ্র চোখ বুঝতে যাবে তার আগে সাফা নিজের দুহাত দিয়ে নিভ্রর গালগুলো টেনে দেয় আর চোখ মুখ খিচে দাঁত বের করে হেসে ওঠে। নিভ্র বা চরম বিস্মিত। একটা মেয়ে তাকে বাচ্চাদের মতো গাল টেনে দিয়েছে। হি কান্ট বিলিভ দিস। সে চোখ ফাটাফাট করে তাকিয়ে আছে। সাফা নিভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খিলখিল করে হেসে ওঠে। তার হাসিতে যেন সূর্য তার মুখের উপর ঢুলে পড়ে, যাতে সাফা বিরক্ত হয়। তাই চোখ মুখ খিচে মুখের উপর 5 আঙ্গুল মেলে হাত দেয়। নিভ্র এবার যেন পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিসটা আবিষ্কার করলো। নিভ্র একটু সামনে ঝুঁকিয়ে সে সুন্দর আরো কাছ থেকে দেখতে চাইল। সাফা যে চোখ মুখ খিঁচলে তার ডান গালে একটা টোল পড়ে। এটাই প্রথম নিভ্র দৃষ্টি কেড়েছে। নিভ্র জাস্ট স্পিচলেস হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে অদ্ভুত ভয়ঙ্কর কিছুর সাথে পরিচিত হয়েছে।
যা তার দেখা সবচাইতে ভয়ঙ্কর বস্তু। নিভ্র পালকই ফেলছে না। সবুজ চোখগুলোর দুপাশে লাল লাল আভা হয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যে তার চোখও জ্বালা করছে, তবুও সে চোখ ফেরাতে চেয়েও পারছে না। সাফা ঝাপাং করে লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়েছে। বাচ্চাগুলো একবার করে চেঁচিয়ে উঠেছে। বাচ্চাদের চেঁচামেচি শুনে নিভ্র নিচের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে নিজেকে কিছুক্ষণ ঝাড়ি দিয়ে ওঠে। আবার সাফার দিকে তাকাতে সাফা গম্ভীর হয়ে বলে ওঠে, যদি ভেবে থাকেন আমি আপনাকে থাপ্পড়ের জন্য মাফ করে দিয়েছি, তবে বিশাল এক সমবেদনা আপনার জন্য। কারণ আমি আপনাকে এখনো মাফ করিনি, বুঝলেন? তবে একটা শর্তে মাফ করতে পারি। যদি রাজি থাকেন বলেন ফার্স্ট। নিভ্র কিছু বলছে না, তার মাথায় কিছুই কাজ করছে না। তবে এটা বুঝতে পেরেছে থাপ্পড় একটা পড়ার সম্ভাবনা আছে। তাই সবার দিকে একবার চোখ বুলিয়ে পকেটে হাত ঢুকিয়ে গলা উঁচু করে বলল, কি শর্ত? এই না হলো গুড বয়। তা আপনি কি শুধু শর্ত শুনবেন নাকি রাখবেনও? রাখবো কি না তা শোনার পরেই বলতে পারবো, তাই বলো আগে। আপনি কি মনে করেছেন এখানেও আপনার পাওয়ার খাটাবেন? ইম্পসিবল। কারণ আর যাই হোক, এরা তো আপনাকে চেনেই না। দেখবেন, এনাকে চিনিস? না সাফাপু। দেখলেন, এরা চেনে না। কারণ এরা রাস্তায় ঝুলানো বিশাল পোস্টারের দিকে তাকিয়ে থাকার মতো মানুষ না। তবে রাস্তার পাশের খাবারের দোকানের প্রতি এদের আগ্রহ আছে। তাই এরা আর যাই হোক আপনাকে তেমন একটা চেনে না। তাই আপনি আমার শর্ত না মানলে আমি কিন্তু এদের সামনেই আপনার কিউট গাল আরো কিউট করে দেব। নিভ্র তাকালো, বেশ আগ্রহ নিয়েই তাকালো। তারপর বলে ওঠে, ঠিক আছে, আমি রাজি, বলো। কথাটা শোনা মাত্রই সাফা লাফিয়ে ওঠে, সাথে তার জামদানি নীল শাড়িটাও। আর চুলগুলো দোল খেতে লাগে। নিভ্র চোখ ছোট ছোট করে তাকিয়ে ভাবে, কি আর চাইবে? টাকা, গাড়ি, সর্বোচ্চ একটা দামি বাড়ি, এগুলো তো নিভ্র নীলের কাছে তেমন বড় ব্যাপার না। সাফা এবার খুশিতে গদগদ হয়ে বলে, এই যে দেখছেন ঝালমুড়িওয়ালা, ওনার থেকে আমাদের সবাইকে ঝালমুড়ি খাওয়াতে হবে, সাথে আবার বেলুন আর আইসক্রিমও খাওয়াতে হবে। এবার বলেন কি করবেন? নিভ্র হতভম্ব নয়নে দেখছে মেয়েটাকে। সেও তো মনে মনে ভেবেছে তার থেকে 3টে জিনিস চাইবে। ঠিকই চেয়েছে, কিন্তু এমন কিছু চাইবে এটা সে ভাবেনি। সে একবার ঝালমুড়িওয়ালা, আবার একবার সাফার খুশিতে চকচক করা মুখটা দেখছে। মেয়েরা ভয়ঙ্কর কিছু হয়, এটা সে জানে। আজ নতুন করে এই জাতির ভয়ঙ্কর আবেগ দেখছে সে। এমনও হয় নাকি বাচ্চারাও সাফার সাথে লাফালাফি করছে। সাফা এবার করুণ গলায় বলে ওঠে, কি হলো, শর্ত মানবেন না? আসলে আমি ব্ল্যাকমেইল করতে চাইনি। আসলে ব্যাগ বাসায় রেখে এসেছি তো, তাই এটা অ্যাপ্লাই করতে হয়েছে আমায়। যান, ব্ল্যাকমেইল ক্যান্সেল। রিকোয়েস্ট করছি, প্লিজ খাওয়ান। দাঁড়িয়ে থাকলে খাবে কিভাবে? ওখানে যেতে হবে তো, চলো। একটা পিচ্চি মেয়ে দৌড়ে নিভ্রর হাত ধরে নেয়। নিভ্রর সাথে সাথে কলেজায় এক অদ্ভুত ব্যথা হয়। মেয়েটাকে সে অদ্ভুত নজরে দেখা শুরু করে। সাফাকে অবাক করে দিয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। সাফা হা করে কিছুক্ষণ তাকিয়ে দৃশ্য দেখে, কিন্তু কিছু বলল না। ঝালমুড়িওয়ালা থেকে সবাইকে ঝালমুড়ি খাওয়ানো হলো, সাথে আইসক্রিম, আর সবাইকে নীল বেলুন কিনে দিল। কিন্তু বিল পেমেন্ট করতে পারল না। নিভ্র চিন্তায় পড়ে গেছে, কিভাবে দেবে? তার তো সব কার্ড। হঠাৎ আরিফের কথা মনে পড়ায় নিভ্র তাকে কল করে বলে ওঠে, আরিফ, নদীর পাড়ে ব্যাক করে এসো, আর নগদ টাকা নিয়ে আসবে। কাম ফাস্ট। নিভ্র মোবাইল পকেটে রেখে পেছনে তাকাতেই অবাক হয়। সাফার ঠোঁটজোড়া আগের থেকে বহুগুণে লাল হয়ে গেছে। সে এক ঠোঁট তুলে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে। চোখ তার নিভ্রতে সীমাবদ্ধ। নিভ্র ভুরু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? সাফা এই সুযোগেরই অপেক্ষায় ছিল। এমন ভাব নিয়ে বলে ওঠে, এত খারাপ কেন আপনি বলেন তো? এত এত খারাপ মানুষ হয়? মন তো চাচ্ছে নদীতে ফেলে দিয়ে আপনাকে, খারুজ একটা। নিভ্র নিচের ভাব থেকে একদম সরে গেছে। আদুরে গলায় নরম সুরে বলে ওঠে, কেন, কি হয়েছে? আমি আবার কি ভুল করেছে? ভুল করেনি, মহান ভুল করেছেন। ধরিয়ে দাও। আমাকে কেউ কখনো ভুল ধরিয়ে দেয়নি। এই যে আপনি সবাইকে নীল বেলুন কিনে দিলেন, আর শুধু আমাকেই লাল কিনে দিলেন, এটা মোটেও ঠিক না। আমার শার্টটার সাথে ম্যাচিং করেও তো কিনে দিতে পারতেন। ওখানে নীল বেলুন শেষ হয়ে গেছে, তাই লালটাই দিতে পেরেছে উনি। সো এখানে আমার কি করার আছে?
সাফা এবার বেলুনওয়ালা লোকটার দিকে একবার তাকিয়ে মনে মনে খুশি হয়ে হেসে ওঠে। নিভ্র মনে মনে হাসে আর মনে মনে বলে, বাচ্চা একটা মেয়ে। সাফা বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে নদীর পাড়ে বালির উপর। নিভ্র গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ এখনও এলো না। কিছুক্ষণ পরেই আরিফকে দেখতে পেল। আবার কল করে নিভ্র বলে ওঠে, সামনে আইসক্রিম ঝালমুড়ে বেলুনওয়ালাদেরকে যত আমার চায় দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে হাঁটা দিবে, পেছনে একদম ঘুরবে না, মাইন্ডেড। আরিফ হতভম্ব হয়ে ভাবছে, পৃথিবী এদিক থেকে ওদিকে হয়ে গেলেও নিভ্রনীল শাখা চৌধুরী এইসব খাওয়ার মানুষ না। তবে কে খেয়েছে? আর পেছনে তাকাতে নিষেধ কেন করেছে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ জাতির বরাবরই বেশি আগ্রহ। ঠিক একইভাবে আরিফেরও ইচ্ছে করছে এক নজর দেখতে আসলে কি আছে পেছনে, যার কারণে তাকে নিষেধ করা হয়েছে। কিন্তু সে তাকালো না। শয়তানের জ্যাটটায় তাকে কাবু করতে পারল না। বিল দিয়ে সে গাড়িতে উঠে চলে গেল। নিভ্র চায়নি আরিফ তাকে এভাবে মেয়ের সাথে দেখুক। এটাকে সে তিল থেকে তাল বানিয়ে শুধু প্রশ্ন করবে। আর নিভ্রর প্রশ্ন করা বা শোনা দুটোই অপছন্দ। সাফা এবার হাঁফাতে হাঁফাতে নিভ্রর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বেলুনগুলো তার এক হাতে বাঁধা। নিভ্র এক্ষুনি গাড়ি করে চলে যেত। এতক্ষণ থাকার কারণ টাকা। ওদের বিল না দিয়ে তো সে যেতে পারে না। সাফা বড় বড় কয়েকটা দম নিয়ে বলে, আপনি আরো দূরে গিয়ে দাঁড়ান তো। কেন? আমি বলেছি তাই। যাবেন মানে যাবেন। আরে বাবা যান না। সাফা দৌড়ে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে একা না, তার সাথে বাকি বাচ্চারাও মনে হচ্ছে দৌড় প্রতিযোগিতা হবে। নিভ্র বাচ্চা অঙ্কাল লাগানো চোখে তাকায়। সে বুঝতেই পারছে না এই মেয়ে আসলে কি করতে চায়। নিভ্রকে বেশি ভাবতে হয়নি। সাফা 1 2 3 বলে দেয়, এক দৌড়। সাথে তার আশেপাশের বাচ্চারা। নিভ্র পকেট থেকে হাত বাহির করে চোখের উপরে চুলগুলো হাত দিয়ে পেছনে সেট করে দেয় আর অবাক হয়ে দেখে সাফা নিজের শাড়ি পায়ের কিছু উপরে তুলে কোমরে গুজে দিয়েছে। চুলগুলো আগের মতোই ছাড়া, হাতের বেলুনগুলো আগের মতোই বাঁধা হাতে। সাফা খিলখিল করে হাসছে, সাথে বাচ্চারা। সাফাকে দেখে মনে হচ্ছে সে আনন্দের দুনিয়ায় ভাসছে। সাফার দৌড়ের সাথে সাথে তার শাড়ি ক্রমশ দুলছে। চুলগুলো একবার সামনে আসছে, আবার পেছনে যাচ্ছে। তবে সব না, শুধু সামনেরগুলো। নিভ্র মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। নিভ্র তাকিয়ে আছে তো আছে। ওরা কখন যে নিভ্রর কাছে এসে গেছে এটা নিভ্রর খেয়ালই নেই। বাচ্চাগুলো দৌড়ে নিভ্রকে জড়িয়ে ধরে, কিন্তু সাফা পেছনে পড়ে যায়। শাড়ি পরে তো দৌড়ানো যায় না, তাই সে হেরে গেছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে ওঠে, আমি হেরে গেলাম। চকিতেই নিভ্র জবাব দেয়। हार के जीतने वाले को बाजीगर कहते हैं। সাফা মুস্কি হাসলো, যে হাসিতে রহস্য ছিল। আর রহস্য হলো সে আসলেই বাজিকর। এদের তো সে ইচ্ছে করেই জিতিয়েছে, এদের এই অসাধারণ হাসি দেখবে বলে। সাফা হাঁটছে, সাথে নিভ্র। বাচ্চাদের নিভ্রকে খুব পছন্দ হয়েছে, তাই তারা নিভ্রকে রেখে দিয়েছে। তাদের দাবি তাদের সাথে ঘুরতে হবে। গধূলি প্রায় শেষ, আলো আছে এখনো চারপাশে। নিভ্র বাচ্চা পছন্দ করে, একটা বিশেষ কারণ আছে যেটা তার জীবনে দাগ কাটার মতো। সাফা হাঁটছে, বাতাস হচ্ছে খুব। নিভ্রর কি হলো সে জানে না। হঠাৎ প্রশ্ন করে ওঠে, কিছু পড়ো তুমি? ডিজাইনিং নিয়ে পড়ি, ফার্স্ট ইয়ার। বাচ্চা মেয়ে। এই এই একদম বাচ্চা বলবেন না। আমি কি বাচ্চা নাকি আজব? আমি কিন্তু অনেক বড়, বুঝলেন? বুঝলাম। মনে মনে নিভ্র বলে ওঠে। যে নিজেকে বলে আমি বড়, সে কত বড় জানা হয়ে গেছে। নিভ্র হালকা হাসলো, তবে দেখা যাওয়ার মতো না। সাফা আবার চেঁচিয়ে উঠল। নিভ্র বুকে হাত দিয়ে চকিতেই সাফার দিকে তাকালো। সাফা খুশিতে বাকবাকুম হয়ে নদীর পাশে ছোট পাহাড়টা দেখিয়ে বলে, ফুল ফুল ফুল, আমার ফুল লাগবে, জবা ফুল। ওয়াও। নিভ্র চোখ বাঁকিয়ে একবার তাকালো, তারপর অদ্ভুত ভঙ্গিতে কিছুক্ষণ ভাবলো, আবার সাফার দিকে তাকালো। কিন্তু ততক্ষণে সাফা নেই, সাথে বাচ্চারাও। সাফা শাড়ি তুলে পাহাড়ে উঠে গেছে, তবে বেশি দূর না। একটু উঠেই ফুল ছিঁড়তে শুরু করলো। আর নিভ্র মনে মনে ভাবছে, এই মেয়ে তাকে অবাক হওয়ার মতো আর কোনো রাস্তাই রাখবে না। দুনিয়ার সব অদ্ভুত জিনিস তাকে দেখিয়েই ছাড়বে। সামান্য আগাছেড়া ফুল নিয়ে এত নাচানাচি। হঠাৎ তার মনে হচ্ছে মেয়েটা আসলে ভিন্ন প্রকৃতির, অদ্ভুত ভয়ঙ্কর মাতাল করা মেয়ে। আবার নিচে নিচে বলে সব মেয়েই এক। মা যেখানে এমন, সেখানেই দুনিয়ার সব মেয়ে সেম হবে।
স্বার্থপর। নিভ্র নিচের অদ্ভুতভাবে তাকিয়ে থাকা চোখ জোড়া নামিয়ে নিল। সাফার হাত পা ছিঁড়ে গেছে, তবুও সে মহা খুশি ফুলগুলো নিতে পেরেছে ভেবে। সাফা হাঁফিয়ে হাঁফিয়ে নিভ্রর সামনে দাঁড়িয়ে পড়ল। নিভ্র বুড়ুকুচকে ভাবছে, আবার না জানি কি করে এই মেয়ে। তার দাঁড়ানোই ঠিক তাকে অবাক করে দিয়ে সাফা ফুলগুলো তার হাতে ধরিয়ে দিল। নিজের ডান হাত দিয়ে পেঁচিয়ে মাথার চুলগুলো হাত খোপা করলো। একবার ঝাঁকিয়ে মজবুত হয়েছে কিনা দেখে নিল। এবার নিভ্রর সামনে দাঁড়িয়ে পড়ল। নিভ্র ভুরুচোড়া উপরে তুলে চোখ ছোট ছোট করে বলে, হোয়াট? আরে একটা মেয়ে আপনার সামনে খোপা করে দাঁড়িয়ে আছে আর আপনার হাতেও ফুল আছে, তাহলে এইভাবে হাঁ করে না থেকে খোপায় গুজে দেন না। নিভ্র আহাম্মকের মতো বলল। আমি সাফা বিরক্তি নিয়ে বলে ওঠে, না, আপনার বাবা আছে পাশে, ওনাকে বলেন লাগিয়ে দিতে, কি হলো বলেন। নিভ্র বিষম খেল, চোখ জোড়া একটু বড় করে নিল, আবার নিচের দিকে একবার তাকিয়ে নিজেকে ঠিক করে নিল। তার জীবনে প্রথম সে একটা মেয়ের চুলে ফুল গুজে দিতে যাচ্ছে। মানুষের করা প্রথম কাজটা তারা যতটা শুদ্ধভাবে করে ততটাই তাদের মাঝে ভীতি কাজ করে। নিভ্রর বেলায়ও তাই হচ্ছে। সামান্য ফুল গুজতে তার হাত কাঁপছে। নিভ্র কাপা হাতে আগ্রহীত হয়ে সাফার খোপার সাইডে ফুলগুলো গুজে দেয়। সাফা এবার নিভ্র বরাবর দাঁড়িয়ে বলে ওঠে। কেমন লাগছে? নিভ্র এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই জবাব দেয়, এজন্য কালো চুলে লাল মুকুট, যেন লাল নীলের অপূর্ব মিলন মেলা, যে মিলন মেলায় হারিয়ে যাওয়া যায় সারা বেলা। এ যেন নিষ্পলক দেখার আকর্ষক দৃশ্য, যেন হারিয়ে যাওয়ার মন কারা মাধুর্য, যাতে চাঁদও ডুবতে চায় বহুবেলা, হাজার শতক। আমি তো ডুবে গেছি প্রথম প্রহলিকায়, লালের সৌন্দর্যের মাতালতায়। সাফা বেশ লজ্জা পেল। লজ্জা কাটাতে বলে ওঠে, আপনি তো দেখছি কবিতাও তৈরি করতে পারেন, তাও মিনিটে। ওয়াও! তবে এত এত গুণ রাখেন কোথায় বলবেন? একটা মানুষ এত দিক দিয়ে এত পারদর্শী ভাবা যায়, এ তোরা ভাবতে পারিস? বলে হেসে ওঠে সাফা। হাসি আসলে লজ্জাকে আড়াল করার একমাত্র হাতিয়ার ছিল তার কাছে, তাই সেটা ইউজ করেছে। কিন্তু কাজ তেমন হলো না, কেউই তার সাথে হাসল না। সাফা হাসি থামিয়ে তাকিয়েছিল কিছুক্ষণ সবার দিকে, তারপর আবার হাঁটা ধরে। নিভ্র নিজের মনকে একটা বাজে গালি দিয়ে বসে। কবিতা বলা বা লেখা তার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর সে কিনা মেয়েটাকে একটা আচাইরা কবিতা শুনিয়ে দিল। ফাউল একটা কাজ করেছে ভেবে নিভ্র নিজের মাথার পেছনে গাঁটটা মারল। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের সব রঙিন হলো পলকে, তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সে পথ, শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো। নিভ্র থামল, ডান হাতের উল্টো পিঠ দিয়ে পানিতে ভরে আসা চোখটা মুছে নিল। পাশে থাকা মদের বোতলটা ডান হাতে নিয়ে গটগট করে গলা ভেজিয়ে নিল। গিটারে রাখা হাত থেকে টপ টপ করে গড়িয়ে রক্ত পড়ছে। সে কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে, আবার মদে চুমুক দিল। হঠাৎ করে সে প্রচণ্ড রাগ নিয়ে বোতলটা সুইমিং পুলে ছুঁড়ে দিল আর চেঁচিয়ে বলে ওঠে, তুই তো 1 বছর আমার পাশে আছিস, সেও ছিল, যেখানে সে প্রথম দেখে আমাকে নিজের মাতাল করার নেশায় ঘায়াল করেছে। সেখানে তুই 2 মিনিটের জন্য আমাকে মাতাল তো তোর, ওকে ভুলিয়ে রাখতে পারলি না। শালা এই মদ আমি হোদায় গেলি, তোদের মতো মদের বোতল যে কোনো কাজের না, তাই 1 বছর আমার বোঝা হয়ে গেছে। আজ থেকে তুই আউট। ও আমাকে ওর লাইফ থেকে আউট করেছে, আমি হয়তো ওকে করলাম। দেখি
কি মজা আছে লাইফ থেকে আউট করে। বলেই নিভ্র আবার গিটারে কাটা হাত রাখলো। সাথে সাথে এক সাইডে লুকিয়ে থাকা অভ্র দৌড়ে এগিয়ে এলো আর ভয়াত্মকভাবে বলে ওঠে, আর বাজাতে হবে না, তুই সুন্দর গান পারস শালা। আমি জানি এটা এত শোনাতে হবে না। তা এই আপদটাকে নাকি তুই উষ্ঠা দিয়ে ফেলে দিলি? তবে যা করেছিস বেশ করেছিস। তা এবার কি করবি? ড্রাগস ট্রাই করবি? যদি কাজে দেয়। ওকে বলা যাবে এমন কোনো ওষুধ আদৌ কি আছে এই পৃথিবীতে? নিভ্র এক দৃষ্টিতে তাকালো অভ্রর দিকে, আবার চোখ ফিরিয়ে নিয়ে বলে। অভ্র নিশ্চুপ হয়ে সামনে থাকা সুইমিং পুলের স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে আছে। তার কাছে এই প্রশ্নের আদৌ কোনো জবাব নেই। যদি সে জানতো এমন কিছু এই পৃথিবীতে আছে যা ওকে ভুলিয়ে রাখার মতো, তবে সে নিজেই আগে খুঁজে খেয়ে নিত। কিন্তু আফসোস, এমন কিছুই নেই যা খেয়ে ভালোবাসার মানুষকে ভুলিয়ে রাখা যায়। অভ্র মনে মনে কয়েকটা দীর্ঘশ্বাস নিল। একবার নিভ্রের দিকে তাকালো, আবার ভাবনায় ডুবে ভাবতে লাগলো। নিভ্র তো তাও মনের কথাগুলো ব্যক্ত করতে পারছে, কিন্তু সে তো সুপ্ত অনুভূতি নিয়ে ভেতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তারও তো বলতে ইচ্ছে হয়, আমিও ভুলতে চাই সে প্রথম দেখা। কিন্তু পাশে থাকা ছেলেটার জন্য সব পারে সে, সব কষ্ট লুকাতে পারে, কারণ সে জানে এই 1 বছরে সে ভেঙেছে, কিন্তু এই ছেলেটা নিঃশেষ হয়েছে। তার মেয়েটাকে ছাড়া কষ্ট হবে, কিন্তু তার ভাই মারাই যাবে। এখনো বেঁচে আছে তাকে পাওয়ার ক্ষীণ আশায়। হয়তো একদিন না একদিন সে পাবে। নিভ্র আবার একবার তাকালো অভ্রর দিকে, তাকে একটা তাচ্ছিলের হাসি দিল। হঠাৎ করে অভ্রকে জড়িয়ে নিল। অভ্র অবাক হলো, কিন্তু নিভ্রের চোখের পানিতে নিজের টি শার্ট ভিজাতে দেখে সেও জড়িয়ে নিল। অভ্র বারবার চোখ মুছছে, যাতে নিভ্র বুঝতে না পারে সে কাঁদছে, কিন্তু নিভ্র ঠিকই বুঝতে পেরেছে। কয়েকটা দীর্ঘশ্বাস নিল গোপনে। জড়িয়ে রেখে নিভ্র বলল, নেই, কোনো ওষুধ নেই এই পৃথিবীতে। ওকে ভোলা যাবে এমন কোনো ওষুধ নেই। দাদিজান বলেছিল, ভালোবাসা নামক কঠিন এবং ভয়ঙ্কর পরীক্ষায় নামতে হলে এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে নামতে হয়। আমি হয়তো নামতে পারিনি এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে, কিন্তু তার চাইতেও বেশি পাচ্ছে। আর হচ্ছে না আমার দ্বারা। মুক্তি চাই আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে, কিন্তু কিভাবে মিলবে বলবি মুক্তি? অভ্র নিজেকে থেকে নিভ্রকে ছাড়িয়ে নিল, তার চোখের দিকে তাকালো আর বলতে লাগলো, আমি জানি না রে, তোকে মুক্তি দিতে পারলে আমি নিজেও তো একটু মুক্তি পেতাম। নিভ্র উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছে অভ্রের খুব কান্না আসছে, কিন্তু সে কান্না করতে পারছে না শুধুমাত্র তার জন্যে। তাই সে সরে আসে। গিটারটা এক হাতে নিয়ে নিভ্র নিজের রুমের দিকে অগ্রসর হয়। অভ্র পিছনে ফিরে একবার তাকালো নিভ্রর দিকে। সে ভাবে, এত গাদা গাদা মদ খেয়েও কিভাবে কারো এক বিন্দুও নেশা হয় না? কিভাবে এটা সম্ভব? নিভ্র যে মেয়েটার নেশায় পাগল হয়ে গেছে এটা সে জানে, কিন্তু তার নেশায় এতটাই ডুবেছে যে এখন পৃথিবীর কোনো নেশায় তাকে ছুঁয়েও দেখতে পারছে না। কথাটা ভেবে অভ্র হতভম্ব। অভ্র আবার সুইমিং পুলের নীল স্বচ্ছ পানির দিকে তাকায়। পানির মাঝে থালার মতো চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। পানির কম্পনের কারণে চাঁদও কেঁপে কেঁপে উঠছে। অভ্রর চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। আটকাতে চাচ্ছে না, লুকানোর কিছু নেই। যার কাছে লুকাতো সে নিজেই তাকে কান্নার জন্য সুযোগ করে দিয়েছে। সে কাঁদবে, অনেকদিন পরে কাঁদবে, আর মনে মনে ভাববে, যদি মেয়েটা একটা না হয় 2টো হতো, যদি দুই ভাই আবার আগের মতো হাসতে পারত, যদি দুজনের ভালোবাসা একই না হতো, যদি একজনকে ঘিরে সব না হতো, তবে সত্যি সে খুব খুশি হতো। সে তো এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়েই নেমেছিল। তবে কেন কষ্টটা পর্যাপ্ত হলো না? কেন এই জেদটাই নিভ্রটাই বেশি হয়ে গেছে? আমার এক বুক হলে নিভ্রর চাইতে বেশি। তাই তুমি নিভ্রর, সাফা তুমি নিভ্রর, কিন্তু তবু ওকে কেন রেখে গেলে? কেন ওর যন্ত্রণা বাড়িয়ে চলেছ? কেন তুমি ওর সব নেশার ঊর্ধ্বে? অভ্রর ভারী বুক ছিঁড়ে এক রাশ দীর্ঘ ক্ষতবিক্ষত নিঃশ্বাস বেরিয়ে এলো। নিভ্র তাকিয়েছে সামনে থাকা তারই আঁকা এক যুবতীর ছবির দিকে। মেয়েটা দাঁত বের করে হেসে আছে। ডান হাত চুলে লাগানো জবা ফুলে, লাল টকটকে জবা ফুল। মেয়েটা একটু পাশে লাল সূর্য নিজের কিরণ ডুবিয়ে দিচ্ছে। উঁচু হাতের মাঝে নীল জামদানি জড়িয়ে আছে। ডান গালের এক পাশে গর্ত, যাতে পৃথিবীর সকল নিরামিষ ছেলেও নিজেকে ডুবাতে চাইবে, যেমন নিভ্র ডুবিয়েছে নিজেকে। চিকচিক করছে নীলাভ চোখগুলো।
দেখেই মনে হচ্ছে মেয়েটার সব জুড়ে শুধু আনন্দ, শুধু খুশি আর শুধু ভালোবাসা। ঘন পাপড়িগুলো চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়েছে, আর বুড়ো জোড়া কুচকুচে কালো। বাম চোখের পাশে কিছু আবদ্ধ চুল এসে পড়েছে, লাল ঠোঁট জোড়া প্রসারিত হয়ে শান্তি ছড়াচ্ছে, আর উঁচু করা গলার মাঝে বাম পাশে একটা কালো তেল। মেয়েটার বর্ণনা একবার মনে মনে বুলিয়ে নিভ্র বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বুজে নেয়। তার মনে হচ্ছে তার হাড্ডিতে হাড্ডিতে রঞ্জে রঞ্জে শিহরণ বয়ে চলেছে, যা তার দেহকে দহন যন্ত্রণায় জ্বালিয়ে ঝাঁঝরা করছে। বুকের পাঁজরের ব্যথা দ্বিগুণ তালে বাড়ছে। এই ছবিটার সামনে আসলেই তার এমন হয়। নিভ্র ঠাস করে চোখ জোড়া খুলে ফেলে, ডান হাত কাঁপিয়ে মেয়েটার আঁকা গলায় হাত দেয়। নিভ্র আঙ্গুল দিয়ে কিছুক্ষণ হাত বোলায় গলার সাইডে কালো তেলটাতে। মুস্কি হেসে মুগ্ধ হয়ে পালক না ফেলে দেখছে। কেন যেন তার মনে হয় সারা জীবন দেখলেও হয়তো সে তৃপ্ত হবে না। কাটা হাতটা রক্তজবা ফুলটার উপর রাখে, রক্ত দিয়ে জবার উপর কিছুক্ষণ আঁকাবুকি করে, কিছুক্ষণ এক দৃষ্টিতে নীলাপ চোখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ হেসে ওঠে, হাসতে হাসতে বলে, তোমরা মেয়ে জাতি বড্ড ভয়ঙ্কর। জানো, যে ভয়ঙ্কর হয় তার কাছে কিন্তু এটা মনে হয় না। যেমন সাপ অনেক বিষাক্ত, কিন্তু তার কাছে এটা মনেই হয় না। ঠিক একইভাবে তোমরাও তোমাদের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত নাও। যারা তোমাদের ভয়ঙ্কর রূপে ফেসে নিজেদের জ্বালা বাড়ায়, জ্বলে পড়ে কয়লা হয়, দহন যন্ত্রণায় কাতর হয়, তার এই ভয়ঙ্করতার সাথে পরিচিত হয়। আমি নিজেই শিকার। হাসতে যে হাসবে না, এটাই সত্য। তোমরা দমকা হওয়ার মতো এসে সব উড়িয়ে দিয়ে নিঃস্ব করে চলে যাও। আমি নিজের প্রমাণ। দেখো, আমি নিঃস্ব হয়ে আছি, আমি নিঃস্ব হয়ে গেছি। শুধু কিন্তু আমি না, অভ্রকে তুমি নিঃস্ব করলে। কেন বলো তো? তোমার জন্য। শুধু তোমার জন্য ওর কান্না দেখলে আমার হিংসে হয়, রাগ হয়, অভিমান হয়। তখন মনে শুধু একটা কথাই ঘুরে, তোমার জন্য। সব যন্ত্রণার ভাগিদার আমি একা হতে চাই। তবে কেন ও কাঁদে? আবার আফসোস হয় তোমাকে ছেড়ে দিতে পারবো না ভেবে। আমি এই যাত্রায় কোনো স্যাক্রিফাইস করতে পারবো না, কিন্তু ও করছে। লুকিয়ে কাঁদছে, তোমাকে লুকিয়ে খুঁজছে। কিন্তু তুমি কি করলে? হারিয়ে গেলে কেন বলো তো? অনেক প্রশ্ন, বাকি সব একসাথে করব। মনে থাকবে? না থাকলেও কিচ্ছু করার নেই। প্রশ্নের জবাব দিতে হবে, হবেই। নিভ্র খাটের সাথে ঠেস দিয়ে বসে পড়ে, দৃষ্টি এখনো ছবির দিকে। প্রশ্নে ডাকা সবুজ চোখ, বুকে দহন যন্ত্রণা, ঠোঁটে ভালোবাসার প্রকাশ। পাঁজরের খোঁজ চলছে মস্তিষ্কে, মুখে ক্লান্তির রেশ, আর এক বুক দীর্ঘশ্বাস। জিহ্বায় একটাই প্রশ্ন, কেন চলে গেলে? যন্ত্রণার হানা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বুক চিরে দীর্ঘশ্বাসের আগমন। বাতাসে বাতাসে দহন জ্বালার গন্ধে দগ্ধ সব। বিষণ্ণতা, রাগ, অভিমান, জেদ, ক্ষোভ তাড়া করে চলেছে প্রশ্নকে উত্তরের অপেক্ষায়, কিন্তু উত্তরের মালিক নেই। 1 বছরের ভালোবাসার 1 বছরের দীর্ঘশ্বাস মিলে এক অদ্ভুত অনুভূতিতে জর্জরিত সব। সকালে মিষ্টি রোদের আনাগোনা, সব রোদ একই রকম হয়, শুধু মানুষের মনের অবস্থা ভেদে সবার অনুভূতি ভিন্ন। ইফতেখার কফির মগ হাতে ছেলের রুমে প্রবেশ করেছে। রুমটা দেখে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিভ্র আজও প্রতিদিনের মতো বিছানার নিচে এলোমেলো হয়ে শুয়ে আছে। ইফতেখার এবার চোখ বুলালো রুমের চারপাশ। সারা রুম জুড়ে একজনের ছবিতে ঢাকা। কোনো ছবি অনুভূতি মিশ্রিত হাতে আঁকা, আবার কোনো ছবি ভালোবাসা দিয়ে যত্নে তোলা। নিজেও কিছু পেন্টিং এলোমেলো হয়ে পড়ে আছে। ইফতেখার কফির মগ রুমের টেবিলে রেখে দিল। নিচে বসে একটা একটা করে ছবি কুড়িয়ে নিতে লাগলো। ছবিগুলো গুছিয়ে টেবিলের উপর তুলে রাখলেন। ধীরগতিতে হাঁটুতে ভর দিয়ে ছেলের কাছে এলেন। ছেলের মাথায় হাত দিয়ে আদুরে গলায় বলে, আদর, শোনা ওঠো, সকাল হয়ে গেছে। ছেলের নড়াচড়া না দেখে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ছেলের মাথার নিচে রাখতেই তার বুকে হাত লেগে যায়। নিভ্র চকিতে উঠে বসে লাল লাল চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি এখানে কেন? ছেলের মুখে আম্মু ডাক শুনতে তার ভালো লাগে, মনে হয় কলেজা জড়িয়ে গেছে। কিন্তু যার জন্য এই ডাক শোনার এমন সৌভাগ্য হয়েছে, তাকে হারিয়ে সে নিজেও প্রচণ্ড কষ্টে আছে। সেখানে তার ছেলে তো মেয়েটাকে জীবন দিয়ে ভালোবেসেছে। সে যে কিভাবে এখনো টিকে আছে এটা ভেবেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইফতেখারের। মেয়েটা যা করেছে তার জন্য সামনে পেলে ঠাটিয়ে 2-4টি চড় বসিয়ে দেবে সে।
আর তার এক হাতের সাথে নিজের ছেলের এক হাত হ্যান্ডকাপ দিয়ে বা লোহার শিকল দিয়ে বেঁধে দিবে। তখন দেখবে কোথায় যায় এই মেয়ে। নিভ্র মায়ের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে। রিরি করে তার কান্নার শব্দ ভেসে আসে। ইফতেখার ছেলের কান্না দেখে যেন সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছে। রাগী গলায় বলে ওঠে, কান্না করার মানে কি আদর? আর কত কান্না করবা ওই মেয়ের জন্যে, যে কিনা তোমার ফিলিংস জানার পরেও তোমাকে ছেড়ে চলে গেছে। আর কাঁদবা না, আমারও কষ্ট হয়। আম্মু, ওই তো তোমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে, জীবনের সবচাইতে বেস্ট ফিলিংসগুলোর সাথে পরিচয় করিয়েছে। আমার জীবনের বেস্ট একটা বছর দিয়েছো আমাকে, ভালোবাসতে শিখিয়েছে। ওকে কিভাবে বলি বলো? হচ্ছে না আমার দ্বারা, জাস্ট পারছি না। আর কত খুঁজবা? খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবা এবার। হলে হব, কিন্তু ওকে খুঁজে বের করতে হবে। ওকে চাই, যে কোনো মূল্যে চাই। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমার ওকে চাই। নিভ্র উঠে গেল। আজ আবার নতুন করে খোঁজা শুরু করবে, আবার হন্য হয়ে খুঁজবে। ইফতেখার মনে মনে বলে ওঠে, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খোঁজা যায় না বাবা। কথাটা বলেই দীর্ঘশ্বাস নিয়ে পর্দা ঠেলে নিভ্রর বেডরুম থেকে নিভ্র সোফার রুমে ঢুকে পড়ে। তারপর হাঁটা ধরে। রুমের বাহিরে দেয়ালে ঝোলানো কাচের বোতলে জোনাকি পাকা ঝুলতে থেকে ইফতেখার থামলেন। বিড়বিড় করে বলে ওঠে, তুমি এসেছিলে একজাক্ট জোনাকির আলোর মতো। জোনাকি যেমন অন্ধকার জায়গাকে আলোকিত করে, তুমিও আমাদের জীবনকে জোনাকির মতো আলোকিত করেছ। জোনাকি যেমন নিজের সাথে তার আলোও নিয়ে যায়, তুমিও ঠিক একইভাবে যাওয়ার সময় আমাদের দেওয়া আলোগুলো নিজের সাথে নিয়ে গেলে। কথাগুলো বলেই তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন। আজ একটা বছর ছেলেটা তার হন্য হয়ে মেয়েটাকে জায়গায় জায়গায় ঘুরছে চলেছে। মেয়েটা যে কেন বিনা কারণে বিলীন হয়ে গেছে এটা কারো মাথায় ঢুকছে না। আর নিভৃত পাগলও ছিল কয়েক মাস। মেয়েটার নাম নিয়ে ডাকা, হুটহাট করে দরজা খুলে বাইরে চলে যাওয়া, কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে বিড়বিড় করা, হঠাৎ হঠাৎ হাসা। এই তো কিছুদিন আগে ভালো হয়েছে, হসপিটালে যাওয়া শুরু করেছে, সব কাজ ঠিকমতো করছে, মডেলিংটাও করছে। কিন্তু তার পুরোপুরি সুস্থতার পেছনে একটাই কারণ, সাফাকে খুঁজে বের করা। কেন হারিয়ে গেল, এই কেনর উত্তর খোঁজা। 2 বছর আগে সাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। হুট করে তার চোখ আটকা পড়ে 5 বছরের একটা বাচ্চার উপর। একটা বাচ্চা, 5 বছরের মেয়ে, মাথায় হাত দিয়ে কাঁদছে। মাথা ফেটে গেছে মনে হয়। সাফা রাস্তা ক্রস করে মেয়েটার সামনে দাঁড়ায়। মিল্কির এক হাত তার কপালে চেপে ধরে, আস্তে করে জিজ্ঞেস করে, নাম কি তোমার বাবু? মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, নিহা। মাথা ফেটেছে কি করে? রাস্তায় পড়ে গেছি ইটির সাথে লেগে। তুমি এইখানে কি করো? মায়ের সাথে এসেছি, মাকে খুঁজে পাচ্ছি না, তাই খুঁজতেছিলাম। কোথায় যেন গেছে। সাফা বুঝতে পারছে মেয়েটার কষ্ট হচ্ছে, তাই সে কান্না করছে। সাফা মেয়েটাকে কোলে তুলে নিল। মেয়েটা অদ্ভুতভাবে তাকে দেখছে। সাফা একটা সিএনজিকে দাঁড় করিয়ে উঠে পড়ে। যাওয়ার আগে পাশের ফলের দোকানদারকে বলে যায় ওর আম্মু খুঁজতে আসলে বলবেন এনএসসি হসপিটালে নিয়ে গেছে। দোকানদার মাথা চাকিয়ে ঠিক আছে বলেছে। সাফা বাচ্চাটাকে ধরে আছে। মাথা থেকে প্রচুর রক্ত বের হয়েছে, তবে সাফা সেদিকে তাকাতে পারছে না। রক্তে তার প্রচন্ড রকমের ফোবিয়া আছে, তাই সে এত রক্ত একসাথে দেখতে পারে না, দেখলেই মাথা ঘুরে। সাফা বাচ্চাটার সাথে নানা ভঙ্গিতে কথা বলছে, যাতে সে তার ব্যথা ভুলে থাকতে পারে। নিভৃত রোগী দেখছে, এখন বাচ্চাদের ওয়ার্ডে আছে। বাচ্চাদের প্রতি তার বিশেষ ভালোবাসা কাজ করে। বাচ্চাদের সাথে থাকলে তাকে মোটেও রাগী ভয়ঙ্কর মনে হয় না। মনে হয় কত ভালোবাসে সে সবাইকে। সবার ভালোবাসাই তার প্রাপ্য। বাচ্চারাও তাকে খুব ভালোবাসে। এক কথায় নিভৃর জন্য পাগল এরা। নিভ্র বাচ্চাদের সাথে নানা ভঙ্গিতে গল্প করছে, আর যুবতী নতুন নার্সগুলো তাকে দেখছে। এক কথায় ড্যাব করে দেখছে। নিভ্র একটা বাচ্চাকে কোলে নিয়ে হাত নাচিয়ে নাচিয়ে তাকে নাচ করাচ্ছে, আর বাচ্চাটা খিলখিল করে হেসে উঠেছে। তা দেখে নিভ্র হাসছে। নিভ্র আজকের মতো কাজ প্রায় শেষ, তাই উঠে দাঁড়িয়েছে। আজ তার অপারেশন নেই, তাই বিকেলেই বাসায় যাবে বলে ঠিক করে। নিভ্র কাচের গ্লাসের দরজা ঠেলে বাইরে আসতেই ধাক্কা। নিভ্র নিজের সাথে ধাক্কাধাক্কি মোটেও পছন্দ করে না,
কারণ হসপিটালের নার্সরা প্রায় অজুহাত দিয়ে বা এমনি গায়ে পড়ে, তার উপর হসপিটালে বেশিরভাগ মানুষ চিকিৎসার বদলে তাকে দেখতে আসে, তাই কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছে সে। রোগী ছাড়া হসপিটালে আসা নিষেধ। নিভ্র রেগে সামনে তাকায়। সাফাকে এভাবে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে হতবাক হয়। পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে। সাদা গোল জামায় সাফাকে সাদা পরি লাগছে, চুলগুলো আজ খোপা করে রেখেছে, তবুও কিছু অবাধ্য চুল সামনে এসে তার নীলাপ চোখের পাপড়ির উপর পড়ছে। ক্লান্ত লাগছে তাকে, কপালে বিন্দু বিন্দু ঘাম, সাথে নাকেও ঘাম জমে আছে। সাফা চিৎকারে নিভ্র তার দিকে তাকায়। আপনি এখানেও? আজব তো, হসপিটাল কি আপনার বাপের? মনে তো হয় তাই। তা না হলে এখানেও মডেলিং করতে চলে আসতেন না। আজে বাজে কথা রাখো, আর বাচ্চাটার কি হয়েছে বলো। সাফা অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে নিভ্রকে। তার ধারণা মতে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পেশা হলো ডাক্তারি। এটার মতো ভয়ঙ্কর আর কিছু নেই। আর সব ডাক্তারগুলো খারুশ আর ভয়াবহ হয়। তাছাড়া ডাক্তারদের চেহারা দেখলেও তার ভয় করে, কেমন যেন বদসুরত হয় তারা। তার জীবনের প্রথম তার মনে হচ্ছে এই পোশাকটাতে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকেই পারফেক্ট লাগছে। সাদা অ্যাফ্রন, ভিতর সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় ঝোলানো স্টেথোস্কোপ আর সেই সবুজ চোখ, যা মেয়েদের দুর্বল করার একমাত্র হাতিয়ার। এই ছেলের কাছে ভয়ঙ্কর সৌন্দর্য মণ্ডিত এই ছেলে। নিভ্র সাফার চোখের সামনে বিরক্তি নিয়ে তুড়ি বাজিয়ে বলে ওঠে, সমস্যাটা কি? এভাবে তাকিয়ে না থেকে বলো কি হয়েছে বাচ্চাটার। আর বাচ্চাটা তোমার কে? আমার কেউ না বাচ্চাটা, রাস্তায় পেয়েছি। কিন্তু এত কথা আপনাকে কেন বলবো? ডক্টর কই? সিস্টার দিয়া, ইয়েস স্যার। বাচ্চাটা কি ওর কোল থেকে নাও, মাথায় ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি সেলাই দিতে হবে। এই, আপনি কি সব বলছেন? দেখেন, এটা শুটিং করার টাইম না। বাচ্চাটা সত্যিই অসুস্থ, ওকে সত্যি সত্যি ডক্টরের প্রয়োজন। আপনার মতো নকল ডক্টর মানে মডেল ফডেলকে না, বুঝলেন? নিভ্র জবাব দিল না। বাচ্চাটাকে কোল থেকে নিয়ে নিল। সে জানে মেয়েকে একটা বললে আরো 3টে শুনিয়ে দিবে। নার্স দিয়ে বলায়, আরে ম্যাম, আপনি জানেন না উনি ডাক্তার? আরে উনি ডাক্তার নিভ্রনীল। সাফা হা করে নিভ্রর দিকে তাকিয়ে আছে। এবার আবার ডাক্তার? সাফা অবাক হয়ে বলে ওঠে, এই, আপনি কি দশভুজা? কত কিছু করেন আপনি। একবার ভিলেন, একবার মডেল, আর এখন আবার ডক্টর। হাউ ক্যান ইজ দিস পসিবল? কেমনে? নিভ্র সাফা চোখ বড় করা দেখে হালকা হাসে, যা দেখে দিয়ার মুখ হা হয়ে যায়। তার 3 বছরের চাকরিতে সে কখনো নিভ্রনীলকে কোনো মেয়েকে দেখে হাসতে দেখেনি। নিভ্র বাচ্চাটাকে দিয়ার কোলে দিয়ে বলে ওঠে, দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাও, আমি আসছি। দিয়া হাঁটা দেয় বাচ্চাটাকে কোলে নিয়ে, আর বারবার পেছনে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখে। তার তো মাথায় ঢুকছে না এই ভয়ঙ্কর প্রাণী নিভ্র বিনা কারণে নোটিশ ছাড়া হাসলো কেমনে। ভয়াবহ ব্যাপার। এটা নিয়ে আজ সবার সাথে একটা সমালোচনার পাহাড় তৈরি করা যাবে। নিভ্র অ্যাপ্রনের নিচ দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে সোজা হয়ে বলে, বাচ্চাটার ফ্যামিলি মেম্বার কই? আমি কি জানি? আমি তো ওকে রাস্তায় পেয়েছি। এসব ছাড়েন, শুধু এইটা বলেন, আপনি কি সত্যি ডক্টর? তোমার এখনো সন্দেহ আছে? আছে। হোয়াট? না মানে, আপনি একজন হয়ে এত কিছু কিভাবে করেন সেটাই সন্দেহ হচ্ছে। আর কি কি পেশায় নিয়োজিত আছেন আপনি বলেন তো? তোমার মনে হয় আর কয়টা বাকি আছে? মনে তো হয় আরো 10-12টা। নিভ্র আবার মুখ টিপে হাসলো, তারপর পেছনে ঘুরে বলে, আর নেই। আপনার বাকি পেশাগুলোর মাঝে এটা সুন্দর বেশি, তাই আজ থেকে আপনার নাম চেঞ্জ করা হলো। নিভ্র আবার ফিরে তাকিয়ে বলে, তা কি নাম দিবে এবার? ভিলেন বাদ, মডেল ফডেলও বাদ, শুধু ডক্টর সাহেব। বলে একটা মিষ্টি হাসি দেয়। নিভ্র অদ্ভুত নজরে দেখে সেই হাসি। মুখের চারপাশে চোখ বুলিয়ে গালের টোলটা খুঁজে, কিন্তু ব্যর্থ হয় সে। চোখ মুখ না খিসলে বা দাঁত বের না করলে সাফার টোল দেখা যায় না। নিভ্র ডান হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে নিল, সবুজ চোখগুলো সরু করে সাফার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে পেছনে ঘুরে সামনে হাঁটা দেয়। সাফা সামনে আসা চুলগুলো হাত দিয়ে সরাতেই ভেজা ভেজা লাগে হাতটা। সামনে নিয়ে রক্তাক্ত হাত দেখে সাফার মাথা ঘুরে ওঠে ঘামে, তার কপাল ভিজে ওঠে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসে। আজ দুপুরে সে লাঞ্চ করেনি। বাবা বাসায় ছিল না, আর তার বাবা না থাকলে তার খেতে ভালো লাগে না। সব মিলিয়ে শরীর দুর্বল থাকায় সাফা ধাম করে সেন্সলেস হয়ে পড়ে যায়। নিভ্র অনেকটাই চলে এসেছে,
পেছনে কিছু পড়ার হালকা আওয়াজে নিভ্র পেছনে ঘুরেই সাফাকে দেখল না। নিচের দিকে তাকিয়ে সে চকিতেই সাফার কাছে গেল। ডান হাত ধরে ঘড়ির দিকে তাকিয়ে পালস রেট চেক করলো। খুব ধীর গতি দেখে বুঝতে পারে দুর্বলতাটা। নিভ্র চারপাশে একবার তাকালো, একবার ভাবছে কোলে তুলে নেবে, আবার কেন যেন নিতে পারছে না। তবুও সবকিছু উপেক্ষা করে সাফাকে কোলে তুলে নিল। সাথে সাথে নিভ্রর হার্ট দ্রুত গতিতে চলতে শুরু করে। নিঃশ্বাস দীর্ঘ হয়ে আসে। নিভ্র চোখ বুজে কয়েকটা নিঃশ্বাস নিল। জীবনে প্রথম সে এমন কম বয়সের কোনো যুবতীকে কোলে নিয়েছে। তার মতো স্ট্রং লোকেরও কাঁপাকাঁপি হচ্ছে, ভাবতেই তার অবাক লাগে। নিভ্র সাফাকে বেডে শুয়ে দিল, এক হাতে রক্ত পরিষ্কার করে দিল, নার্সকে স্যালাইন নিয়ে আসতে বলল। স্যালাইন আনতেই ডান হাতে লাগিয়ে দিল। নার্স অবাক হয়ে দেখছে। বয়স্ক হওয়ায় তার অদ্ভুত লাগছে ব্যাপারটা। নিভ্র সাধারণত মেয়েদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখে। এখানে নিজের রুমে চেক আপ বেডে শুয়ে দিয়েছে, ব্যাপারটা ভিন্ন। তবুও নিভ্র রোগীদের প্রতি যত্নবান ভেবে তিনি এড়িয়ে গেলেন। নিভ্র নিজের রুম থেকে বেরিয়ে গেল, মনে মনে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে ওঠে, কি হচ্ছে তোর নিভ্র? এভাবে ডেসপারেট হওয়ার মতো কিছু নেই। কুল কুল। নিভ্র বাচ্চা মেয়েটার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে, তাকে একটা কেবিনে রেখেছে। রক্ত একটু বেশিই গেছে, তাই তাকে এক ব্যাগ রক্তও দিতে হয়েছে। সাফার জ্ঞান ফিরতেই নিজেকে এভাবে বেডে দেখে সে একটু ভয় পেয়ে যায়। সুই, স্যালাইন, ইঞ্জেকশন এসবে তার ভয় হয় খুব। আর হসপিটাল তো তার সবচাইতে অপছন্দের জায়গা। সাফা উঠে দাঁড়িয়ে পড়ে। স্যালাইনটা হাত থেকে কিভাবে খুলবে ভেবে পাচ্ছে না, তাই সম্পূর্ণ স্যালাইন নিয়েই হাঁটা দেয়। এক হাতে স্যালাইন ব্যাগ নিয়ে সাফা নিভ্রের রুমে ঘুরছে। এত এত ডিগ্রি আর প্রাইস দেখে সে মনে মনে বলে ওঠে, বাপরে বাপ, কি ব্রিলিয়েন্ট! এত জ্ঞান রাখে কই? সবসময় তো দেখি রামগরুরের ছানা হাসতে আর তার মানা হয়ে ঘুরে বেড়ায় আক্রুর মতো। সাফা দুষ্টু বুদ্ধি নিয়ে নিভ্রকে নকল করা শুরু করে। এমএ সমস্যা কি? তুমি বেশি কথা বলো, চুপ করো, তা না হলে ফেলে দেব। সাফা নিভ্রর অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে নেয়। বেশ কষ্ট হয় তার, ব্যথাও পায়। তবে অ্যাপ্রনটা পরে স্টেথোস্কোপ কানে দিয়ে রোগী দেখার ভঙ্গিতে বলে ওঠে। কি সমস্যা আপনার? নিচেই আবার রোগীর জায়গায় জবাব দেয়, পেটে ব্যথা, প্যারাসিটামল 2 বেলা খাবেন, ভালো হয়ে যাবে। আর আপনার কি সমস্যা? জ্বর, প্যারাসিটামল 3 বেলা খাবেন। আর আপনার মাথা ব্যথা, প্যারাসিটামল 4 বেলা, সকালে, দুপুরে, বিকেলে আর রাতে। বলেই হি হি করে হেসে ওঠে। সাফা অ্যাপ্রনটা পরে নাচতে নাচতে সামনে তাকিয়ে হয়ে দাঁড়িয়ে যায়। তাড়াতাড়ি নিজের গায়ে অ্যাপ্রনটা নিয়ে টানাটানি করছে। নিভ্র বুকে হাত গুজে দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড হাসি পাচ্ছে আর মনে মনে ভাবছে, এই মেয়ে ডাক্তার হলে সব রোগী মারা পড়ত। সব রোগের জন্য প্যারাসিটামল দিয়ে দিবে, তাও 3 বেলা। সাফা ভয়ে অ্যাপ্রনটা খুলতে যাচ্ছে, তাই হাতে স্যালাইনের কারণে ব্যথা পাচ্ছে। নিভ্র বুকের হাতগুলো নামিয়ে নেয়, সোজা হয়ে সাফার সামনে এসে দাঁড়ায়। সাফার হাতগুলো অ্যাপ্রন থেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে হাত দিয়ে সাফার গা থেকে অ্যাপ্রনটা খুলে দেয়। কান থেকে স্টেথোস্কোপটা খুলে পাশের টেবিলে রেখে দেয়। সাফা অবাক হয়ে দেখছে। সে ভেবেছে তাকে আজ বেশ ছাড়ি খেতে হবে। ভাগ্য ভালো, এমন কিছুই হয়নি। নিভ্র বা সরু চোখে তাকিয়ে বলে, প্যারাসিটামল যদি সব রোগের ওষুধ হয়, তবে আমাদের মতো ডাক্তারের প্রয়োজন ছিল না। ভাগ্যিস তুমি ডাক্তারি পড়োনি, তা না হলে রোগীরা এমনিই মারা যেত। যে হারে প্যারাসিটামল 2 বেলা, 3 বেলা, 4 বেলা করছো, হার্ট অ্যাটাক করলেও তুমি এই প্যারাসিটামল দিতে। মাই গড। বলে হালকা মাথা ঝাঁকিয়ে হেসে ওঠে। সাফা সব ভুলে অপলক তাকিয়ে আছে। সে জানতই না এই গোমরামুখ ছেলেটা হাসতেও পারে না, আর হাসলেও একে এত সুন্দর লাগে, ভাবা যায়। সাফা অবাক হয়ে দেখছে। সাফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র হাসি থামিয়ে দিল। সাফার ভাবনার রীতি হলেই সে বলে, মেয়েটা কেমন আছে? ভালো আছে। দেখা করতে পারি? চল আমার সাথে। তবে তার আগে তোমার স্যালাইন খুলে দিই, তা না হলে স্যালাইন প্রায় শেষ, যে কোনো সময় রক্ত উঠতে পারে। এদিকে এসো। সাফা লাফিয়ে 2 কদম দূরে গিয়ে করুণ সুরে বলে ওঠে, না না, খুলতে হবে না, ব্যথা পাবে, প্লিজ। খুলতে হবে না মানে কি? এটা না খুলে তোমার হাতে রক্ত স্যালাইনে নলে উঠে যাবে। এদিকে এসো মানে এসো, ফাইজলামি করবা না। দেখেন, আমি কি আপনাকে এটা লাগাতে বলেছি? না তো, আপনি নিজেই লাগিয়েছেন। এখন আমি খুলতে চাই না, তাই খুলবো না। প্লিজ, আপনি এটা খুলবেন না। জানেন কত ব্যথা হবে? ও, আমার তো এক্ষুনি কষ্ট হচ্ছে। সাফার কথা শুনে নিভ্র বিরক্ত হলো। 1 পা 2 পা করে এগিয়ে গেল।
সাফার কাছে এক টানে ওকে নিজে কাছে এনে কোমর জড়িয়ে নিতে সাফা যেন আকাশ থেকে পড়েছে। এমন করে তাকিয়ে আছে, চোখ বড় বড় হয়ে গেছে। নিভৃত সুযোগটা কাজে লাগিয়ে হাতের স্যালাইনটা খুলে দিতে সাফা ব্যথা পায়। ব্যথার কারণে সাফার চোখে পানি চলে আসে। নিভৃত বলে, কিছুক্ষণ পরেই ভালো হয়ে যাবে, এখন কান্নাকাটি করবে না। ঝগড়া তো 1 নাম্বার, আর সামান্য সইকে ভয় পাও? আজব মেয়ে তুমি। আমি তো তোমাকে সাহসী মনে করেছি, যে এভাবে সবার সামনে আমার মাথা ফাটিয়েছ। এভাবে তাকাবে না, চলো মেয়েটার কাছে। নিভৃত মনে মনে হাসলো। সাফার এমন মুখ ফুলানো দৃশ্য দেখে তার ভালোই লাগে, সাথে হাসি পায়। পরক্ষণে আবার নিজেকে সামলে নেয় নিভৃত। সাফা বাচ্চা মেয়েটার সাথে কথা বলছে, তাকে গল্প শোনাচ্ছে। নিভৃত সোফায় বসে দেখছে ওদের। সাফা হাত নাড়িয়ে গল্প বলছে। নিভৃত স্থির দৃষ্টি দিয়ে রেখেছে তাদের দিকে। হঠাৎ একটা মহিলা হাউমাউ করে কেঁদে রুমে ঢুকে পড়ে। সাফা নিভৃত দুজনেই অবাক হয়। সাফার হাতের ভাঁজ থেকে বাচ্চাটা চেঁচিয়ে বলে, আম্মু আম্মু, আমি এখানে, তুমি কোথায় ছিলে? সাফা বুঝতে পারে বাচ্চাটার মায়ে। সাফা সরে ওনাকে জায়গা করে দেয় আর মুচকি হেসে নিভ্রর পাশে বসে পড়ে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে এর মা মেয়ে। সাথে সাথে তার মাথার রগগুলো ফুলে ওঠে। মনে মনে বলে, কেমন মা মেয়েকে রাস্তায় একা রেখে ঘুরে। নিভ্র বিরক্তির সাথে রাগনে মহিলাটাকে কিছু বলবে বলে বাসা থেকে উঠে দাঁড়ায়। সাফা নিভ্রর হাত ধরে বসিয়ে দেয় আর তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, মায়ের গায়ে স্পেশাল একটা গন্ধ থাকে বুঝলেন, সেই গন্ধ শুধু সন্তানরাই পায়। আমি যখন ভূতের মুভি দেখে তার কোলে গুটিসুটি মেরে জড়িয়ে ঘুমাতাম, তখনই এটা পেতাম। মা তো জোনাকির আলোর মতোই আমাদেরকে আলোকিত করে। দেখেন, বাচ্চাটা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু মাকে পেয়ে সে ব্যথা ভুলে তার সাথে কেমন হেসে হেসে কথা বলছে, কত খুশি দেখাচ্ছে তাকে। মাকে জড়িয়ে ধরে গায়ের ঘ্রাণ নিচ্ছে, দেখেছেন? নিভ্র সাফার দিকে তাকিয়ে আছে। মায়ের সম্পর্কে বলা কথাগুলো তার কলিজা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, চোখ ভিজে আসছে। হঠাৎ পুরনো কথা মনে হতে সে সাফার হাত ঝাড়ি দিয়ে উঠে দাঁড়ায়। বাচ্চাটাকে আর তার মাকে একবার দেখে কাচের গ্লাস ঠেলে বেরিয়ে যায়। সাফা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখে নিভ্রর পেছনে ছুট লাগায়। নিভ্র সোজা নিচে চলে যায়। হসপিটালের সামনে বিশাল বাগান, ফুলের গাছে ভরপুর জায়গাটা। বাগানের পাশে পার্কিং এরিয়া। নিভ্র বাসায় যাবে বলে সেদিকে হাঁটা দেয়। এখন সন্ধ্যা হয়ে গেছে। এই দিকটার লাইটগুলো এখনো জ্বালানো হয়নি। নিভৃত এগোতেই সাফা ওর হাত ধরে ফেলে। রাগে রাগে গলায় হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কি মানুষ বলেন তো? আমার কিন্তু সন্দেহ আছে। মনে হয় এলিয়েন টাইপের কিছু হবেন আপনি। তা না হলে এত তাড়াতাড়ি কিভাবে নিচে নেমে এলেন? তুমি হয়তো জানো না লিফট আছে হসপিটালে। আমি লিফট দিয়েই নেমেছি, আর রাত হয়ে এসছে প্রায়, বাসায় যাও। আরে দাঁড়ান না, এই বাগানটা সুন্দর তো। এর চাইতে বড় কথা, ওই বাচ্চাটার সাথে দেখা না করে চলে এলেন যে। ওকে বাই তো বলে আসতে পারেন। চলেন। না, বাই বলতে হবে না, মুড নেই। আমি বাসায় যাব, আর বকবক না করে যাও এখান থেকে। সাফা গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে। এই লোক এমন কেন? একটু নর্মাল বিহেভ করলে কি হয়? সাফা চারপাশে চোখ বোলাতেই চেঁচিয়ে ওঠে। নিভ্রর এমন চেঁচামেচি শুনে দ্রুত সাফার কাছে এসে দাঁড়ায়। সাফা খুশিতে গদগদ হয়ে হাত দুটো একসাথে মুষ্টিবদ্ধ করে বলে, ওয়াও, জোনাকির আলো। নিভ্র ঘুরে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখে সারা বাগান জোনাকির আলোতে আলোকিত হয়ে আছে। নিভ্র আবার সাফার দিকে তাকালো। সাফার গায়ে এসে জোনাকি বসছে। সাফাকে জোনাকিরা নিজের আলো দিয়ে আলোকিত করছে। হলুদ আলোয় আলোকিত। নিভ্র অবাক হয়ে দেখছে। তার মনে হচ্ছে তার সাথে কিছু একটা হচ্ছে, ভয়ঙ্কর কিছু হচ্ছে। হঠাৎ সে সাফার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এক হাত সাফার কোমরে রেখে আর এক হাত সাফার ডান হাতে রাখে। সাফা চকিতেই তাকায়। তার সারা শরীরে শিহরণ দিচ্ছে মনে হয়। সাফা ঘাড় ঘুরিয়ে তাকায়। নিভৃত ইশারায় চুপ থেকে সামান্য তাকাতে বলে। সাফা চোখ সরিয়ে সামনে তাকায়। নিভৃত সাফার ডান হাতের পিঠ নিজের হাত ডান হাতে নিয়ে তা সামনে লম্বা করে বাড়িয়ে দিল। সাথে সাথে এক ঝাঁক জোনাকি উড়ে এসে সাফার হাতে বসে। সাফা তো খুশিতে নেচে দিবে টাইপের অবস্থা। সাফা ঘুরে নিভৃত দিকে তাকায়। নিভৃত তাকায়। দুজন দুজনের চোখে অদ্ভুতভাবে হারায়। নিভৃত সবুজ চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফার নীলাপ চোখ। নিভৃতার মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকলে না জানি কি হয়, তাই ধীরে হাত সরিয়ে নিয়ে দূরে দাঁড়ায়। সাফা জোনাকিগুলোর দিকে তাকায়।
তার চোখে মুখেও জোনাকি উড়ে বসে এসেছে। সাফা মুখ কুঁচকে আছে। আবার সেই টোল দৃশ্যমান হয়ে ওঠে। জোনাকির আলোতে তারও সুন্দর দেখাচ্ছে। নিভ্রর ইচ্ছা করছে এবার হাত রাখতে, সে ভয়ঙ্কর গর্তে। নিভ্র মনের অজান্তেই পকেট থেকে মোবাইল বের করে কিছু ছবি তুলে নেয়। সাফা জোনাকিগুলো নিয়ে খেলছে, এদিক ওদিক ঘুরছে। এবার কিছু জোনাকি মুঠোয় ভরে নিভ্রর সামনে দাঁড়ায়। নিভ্র তখন চকিতে ফোনটা পকেটে ডুবিয়ে নেয়। তাকে দেখে মনে হচ্ছে সে চুরি করেছে। সাফা ভুরু কুঁচকে বলে, কি করছেন? আপনাকে দেখে কেমন চোর চোর গন্ধ আসছে। নিভ্র মনে মনে আওড়ায়, আমি কি সত্যি চুরি করেছে, না কেমন গুরুত্বপূর্ণ কিছু চুরি হয়ে গেছে? সাফার দিকে রাগ মিশ্রিত চোখে তাকাতেই সাফা বলে, আরে মজা করছিলাম। এত বড় ডক্টর সাহেব কি চুরি করতে পারে? আবার আপনি তো দশভুজা। যাই হোক, হাতের দিকে তাকান। নিভ্র বড় কুচকাতেই সাফা শাসনের সুরে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? সুন্দর করে তাকান। নিভ্র বুড়ো ঠিক করে তাকাতে সাফা তার হাতের এক ঝাঁক জোনাকি ছেড়ে দেয়। জোনাকিগুলো নিভ্রর গায়ে মুখে আশ্রে পড়ে আর সাফা খিলখিল করে হেসে বলে, অন্ধকার জায়গাটাকে আলোকিত করতে তো বেশি কিছু না, এক ঝাঁক আলোই যথেষ্ট। আর তা যদি হয় জোনাকির আলো, তবে তো আর কোনো কথাই নেই। জোনাকির সোনালি আলোয় ঢেকে যাবে অন্ধকার। আর কত সময় নষ্ট করবে জনকের পেছনে ঘুরে? সময় নষ্ট কি আছে? আপনার ভালো না লাগলে যেতে পারেন আপনি। আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো। নিভ্র প্রতিবারের মতো এবার আর বিরক্ত হয় না। সে পাশে থাকা দেয়ালটাতে ঠেস দিয়ে দাঁড়ায়। রাত একটু বেড়েছে, তবে এখনো ঘন কালো রাত হয়নি। এই বোধহয় 8টা বাজবে। সাফাই সন্ধ্যা থেকে জোনাকি নিয়ে পড়ে আছে। নিভ্র তখন থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফাকে দেখছে। ইদানিং তার সাথে কি হচ্ছে এটা সে নিজেই বুঝতে পারছে না। কেন যে মেয়েটাকে দেখলেই তার মনের সে ভয়ঙ্কর শব্দগুলো দ্রুত থেকে দ্রুত গতিবেগে চলতে থাকে। মনের মাঝে অনেক কেনর জন্ম হয়, কিন্তু সে উত্তর খুঁজে পায় না। তবে সে এটা জানে কোনো এক ভয়ঙ্কর মাতালতায় সে ডুবছে। তার অন্ধকারে আচ্ছন্ন জীবনে এক বিস্তর আলোর আগমন হচ্ছে, যেটা তার মতো তুখর ব্যক্তি বুঝতে পারছে না। তবে কেন যেন সে বুঝতেও চাইছে না। ভালোই লাগছে তার। মনে হয় বিষণ্ণতার চাদর ঠেলে মুগ্ধতা ঢুকতে চাইছে। সাফার বাবার কোলে তার হুঁশ হয়। এত সময় সে জোনাকির আলো দেখতে এতটাই মুগ্ধ ছিল যে ভুলেই গেছে ঘড়িতে কয়টা বাজে। বাবার কল রিসিভ করে ফোন কানে নিতেই অপর পাশ থেকে চিন্তিত কণ্ঠে তার বাবা বলে ওঠে, মা কোথায় তুমি? আসবা কখন? এত রাতে তুমি বাইরে থাকার মেয়ে না। কোনো কি বিপদ হয়েছে? আমি নিতে আসি। কোথায় তুমি? বাবাকে বলো। বাবা চিন্তায় ডালা ডালা প্রশ্ন শুনে সাফা মোবাইল কান থেকে সরিয়ে টাইম দেখে। এত রাত হয়ে গেছে দেখে সে জিহ্বায় কামড় দেয়। বের করে কি সব বলে, তারপর আবার বাবাকে উত্তর দেয়।